সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। গত 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি। প্রত্যেক বছরই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এবং এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার মূল লক্ষ্য কি, সেটা হচ্ছে পরিবেশকে সুস্থ রাখা, প্লাস্টিক বর্জন করা কিংবা অন্যান্য নানান বিষয় নিয়ে আমরা বহু ভাষণ শুনি, বহু আলোচনা হয়, কিন্তু কতটা কার্যকরী হয়। আর এই পরিবেশকে ভালো রাখার জন্য ইতিমধ্যে একটা উদ্যোগ আমরা দেখেছি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একটা প্রকল্প তৈরি হয়েছে। সেই প্রকল্পের নাম হচ্ছে PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। এবং এই সূর্যঘর যোজনার মাধ্যমে সৌরশক্তিকে ব্যবহার করে, অর্থাৎ আমাদের যে সোলার লাইট সেটাকে ব্যবহার করে আমরা জল বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ সেগুলি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারি এবং পরিবেশ বান্ধব এই সোলার সিস্টেম, সোলার লাইটের মাধ্যমে, সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে এবং সেটা আমরা ব্যবহার করতে পারি। ত্রিপুরা রাজ্যে কিংবা অন্যান্য জায়গাগুলিতে যতটা সৌরশক্তির ব্যবহার হয়, তার থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কনসেপ্টটা একেবারেই নতুন। দপ্তরের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যে এই সৌরশক্তিটাকে কেন ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সৌরশক্তির ব্যবহার, তার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা, এবং কিভাবে প্ল্যান্টেশন হয় বাড়িতে বাড়িতে, সরকার থেকে ঠিক কত টাকা সেখানে ভর্তুকি পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, আপনারা প্ল্যান্টেশন কিভাবে করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মহামায়া ট্রেডার্সের কর্ণধার, যে মহামায়া ট্রেডার্স ইতিমধ্যেই PM সূর্যঘর মুফত বিজলি যোজনার 100টি প্ল্যান্টেশন কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। সেই মহামায়া ট্রেডার্সের কর্ণধার আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ দাস মহোদয়। প্রথমেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। ধন্যবাদ। প্রথমত আপনাকে অনেক অনেক অভিনন্দন যে 100টি প্ল্যান্টেশন সম্পন্ন হয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি যে এই 100টি প্ল্যান্টেশনের পর তিনি কিন্তু শুধুমাত্র সৌরশক্তির প্ল্যান্টেশন করবেন না, এবার তিনি গাছ লাগানোর একটা উদ্যোগ গ্রহণ করবেন। প্রত্যেকটি কাস্টমার বা যারা এই সৌরশক্তি ব্যবহার করেছে তাদেরকে উদ্দেশ্য করে এক একটি গাছ তিনি কিন্তু সেখানে লাগাবেন। সেটাও একটা বিরাট উদ্যোগ। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনার দিকে। আমি প্রথমে যেমনটা বললাম যে এই সৌরশক্তির ব্যবহারটা ত্রিপুরার মতো জায়গায় খুবই আমাদের কাছে মনে হচ্ছে একটা নতুন কনসেপ্ট। এটার বিষয় সবাই জানলেও সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা হয়তো অনেকেই জানেন না। তো আপনি যদি একটু শুরু থেকে বলেন যে কিভাবে এই প্রকল্পের শুরু হলো বা আপনি কিভাবে এটার সাথে জুড়লেন। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দাস। আমি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা স্কিমের ভেন্ডার। এখন যে কথাটা বললেন যে সৌরশক্তি জিনিসটা ত্রিপুরাতে নতুন, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা পুরোটা আমি এভাবে বলবো না। সৌরশক্তি অনেক পুরনোই ছিল, কিন্তু সেই আগের যে কনসেপ্ট আর আজকের যে কনসেপ্ট, আগের যে টেকনোলজি, আজকের দিনে দাঁড়িয়ে যেই টেকনোলজি, দুটোর মধ্যে রাত এবং দিন ফারাক আছে। যদি আমরা ছোটোবেলায় দেখেছি সৌরশক্তি ইউজ করতে, সোলার প্লেট, সোলার ল্যান্টার্ন, অনেক কিছুই ইউজ করতে দেখেছি, কিন্তু গভর্নমেন্ট আজকে যেই লেভেলে চেষ্টা করে যাচ্ছে বা মানুষকে যে লেভেলে বোঝানোর চেষ্টা করছে সৌরশক্তির দিকে ধাবিত হওয়ার জন্য, এর পেছনে একটা রিজন আছে, এর পেছনে একটা কারণ আছে। সবসময়ই দেখবেন টেকনোলজি আপনাকে মার্কেটকে একদিক থেকে অন্যদিকে নিয়ে চলে যায়। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা থেকে শুরু করে সব কিছু কিন্তু টেকনোলজির সাথে 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 দিন দিন পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনের হাত ধরে সোলারেও আজকে একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে এসছে। আমাদের যে সায়েন্টিস্টরা আছেন বা রিসার্চরা আছেন, ওনাদের অবদান মানব জাতির জন্য ভীষণভাবে উপকার করবে। তো এই টেকনোলজিতে আপনি যেটা পাচ্ছেন, যেটা PM সূর্যঘর, সেটা কিন্তু সম্পূর্ণ অন গ্রিড সিস্টেম। যেটা আমরা আগে প্রিভিয়াসলি জানতাম, ছোট থেকে যেটা দেখে এসেছি, সোলার মানে সোলার প্যানেলের সাথে কিন্তু একটা ব্যাটারি অবশ্যই থাকবে, এবং আজকের দিনেও অনেক মানুষ ওটাই ভাবে যে সোলার মানে ওর সাথে একটা ব্যাটারি থাকবেই। তো আমাদের এই প্রজেক্টে কিন্তু ব্যাটারি নেই। তো তাতে একটা লাভ কি হচ্ছে, ব্যাটারি আপনার 3-4 বছর পরে পরে, আগের যে সোলার প্ল্যান্টগুলো দেখা যেত যে 2-3 বছর পরে যখন ব্যাটারির মধ্যে ডিস্টারবেন্স আসছে, তো এই ব্যাটারি একটা হিউজ কস্ট। তো কিছুদিন পরে যখন ব্যাটারির ডিস্টার্ব দেখা দেয় তখন মানুষ ওইগুলা আর রিপেয়ার করে না।
তাতে গিয়ে কি হয়, প্ল্যানটা খারাপ হয়, আর দুদিন পরে ওরা সবার কাছে গিয়ে বলে যে সোলার ভালো না। তো আজকের যে সোলারটা এটা কিন্তু সম্পূর্ণ অনগ্রিড। তার উপর আমি বলে দিই, সোলারের প্যানেলের বা সোলার সেলের উপরে আমাদের ইন্ডিয়াতেও হিউজ রিসার্চ চলছে, এবং সোলার সেল আজকের দিনে ইন্ডিয়াতেও মেক হয়। তো এই আমাদের যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা স্কিমটা আছে, এখানে অনেকগুলো সরকার অনেকগুলো ভালো দিক রেখেছে। তার মধ্যে পরিবেশ তো আছেই, এটা অনেক বড় ব্যাপার, তো এটা নিয়ে আমি পরেই কথা বলছি। সোলার দিয়ে এই প্রজেক্টের থ্রুতে গভর্নমেন্ট বলছে যে আপনি মেক ইন ইন্ডিয়ার ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করতে হবে, হুইচ ইজ ম্যান্ডেটরি। আপনাকে যদি এই প্রজেক্টে সাবসিডি পেতে হয় বা এই প্রজেক্টে লাভ উঠাতে হয়, আপনাকে অবশ্যই করে ডিসিআর প্যানেল ইউজ করতে হবে। ডিসিআর মিনস ডোমেস্টিক কন্টেন্ট, মানে ইন্ডিয়ান মেক সোলার সেল ইউজ করতে হবে। তো সোলার সেল ইন্ডিয়াতে খুব একটা বেশি কোম্পানি নেই যারা ম্যানুফ্যাকচারিং করে, এক দুটোই আছে। কিন্তু সোলার সেল কিনে ওইগুলো ফেব্রিকেট করে প্যানেল বানানোর জন্য অনেক কোম্পানি আছে, ভালো 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 অনেক কোম্পানি আছে। তো এই সোলারের মধ্যে রিসেন্টলি কিন্তু আবার টপকনও চলে এসছে। টপকন যেটা এখন ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটে সেটা অ্যাভেলেবেল। তো আগের যে প্যানেলগুলো ছিল সেগুলো ছিল পি টাইপ, ওইগুলো প্রোটন দিয়ে ইলেকট্রিসিটিটা জেনারেট হতো। ওইগুলোর মধ্যে যখন রোদ পড়তো তখন প্রোটন এনার্জিটা রিলিজ হতো, যেটা কিছুটা ভারী কম্পেয়ার টু ইলেকট্রন। তো আজকের দিনে টপকন যে মডেলটা এসছে, টপকনের মধ্যে কিন্তু ইলেকট্রন দিয়েই ইলেকট্রিসিটিটা জেনারেট হয়, মানে এখানে রোদ পড়লে ইলেকট্রন রিলিজ হবে, সেটা দিয়ে আপনি ইলেকট্রিসিটি পাবেন, যেটার এফিসিয়েন্সি অনেক বেশি। তো আমি ভেন্ডার হয়েছি আজকে ধরুন 5-6 মাস। উইদিন 5-6 মান্থ আমি সোলারের মধ্যে, সোলার প্যানেলে বা সোলার সেলে অনেক টেকনিক্যাল ডেভেলপমেন্ট দেখেছি, এবং আজকের দিনে সোলারগুলো অনেক প্রফিটেবলও হয়। তো সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো দিক তো ছিলই, যে এমপ্লয়মেন্ট জেনারেশন, হিউজ এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে কিন্তু এই প্রজেক্টের থ্রুতে। সেটা কিভাবে যদি একটু আমাদেরকে বোঝান। হ্যাঁ, দেখুন, এখন লাস্ট অলমোস্ট 3 ইয়ার্স এই প্রজেক্টটা চালু হয়েছে। প্রায় 3 বছরের মধ্যে 2-2.5 বছর পরে ওরা টিএসসিসিএল তো টোটাল এন্টায়ার ত্রিপুরাতে অ্যাপ্রক্স 100-এর মতো ইনস্টলেশন হয়েছিল, বিলো 100, মাচ বিলো 100 ছিল। তারপর আমাদের যে মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অনেকগুলো প্রোগ্রাম করেছেন, কারণ উনি যখন থেকে প্রোগ্রামটা শুরু করেছেন তার 2-3 মাস আগে থেকেই আমি সোলারের সাথে জড়িত। তখন আমাদের কাস্টমারকে অনেক কিছু বোঝাতে হতো, যে আপনার এটা যদি বোঝাতে যাই যে আপনি সমাজের উপকার করুন, এই প্রজেক্টের থ্রুতে গভর্নমেন্ট 72 মিলিয়ন টন CO2 এমিশন কমাতে চাইছে, পরিবেশকে দূষণমুক্ত করতে চাইছে, আপনারও পরিবেশের প্রতি কিছুটা দায়বদ্ধতা আছে, আপনাদেরও আছে, তো সেই হিসাবে আপনি সোলারটা লাগান, কেউ লাগাবে না। তো আমরা সেখানে বলি যে আপনার এখানে সাবসিডি হচ্ছে, আপনার ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে, আপনার মানি সেভিংস হচ্ছে, আপনি এটা লাগান। তো সেই যে আগের কনসেপ্টটা ছিল যে সোলার মানে খারাপ, সোলার 2 দিন পরে নষ্ট হয়ে পড়ে থাকে, সেই জন্য মানুষ খুব একটা ইন্টারেস্টেড ছিল না। বাট আমাদের মাননীয় মন্ত্রী যখন থেকে প্রোগ্রাম করা শুরু করেছে বা সরকারি উদ্যোগে এই প্রজেক্টটাকে প্রমোট করা শুরু হয়েছে, নানান পত্রিকাতে সরকার থেকে দেয়া হচ্ছে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে এটার উপরে একটা ফেথ আসা শুরু হয়েছে যে এটা ভালো হতে পারে। তো আমি তো সব কাস্টমারের সাথেই কথা বলি, যাই, বা যেসব কাস্টমারের এখানে আমরা লাগিয়েছি, হার্ডলি 2-3% কাস্টমার হবে যারা সোলার সম্পর্কে সত্যিই ভালো নলেজ রেখে এই প্ল্যানটা লাগিয়েছে। বাকি ম্যাক্সিমাম কিন্তু টেকনিক্যাল নলেজ ছাড়াই সরকারের উপর একটা ফেথ, বা আমার উপরে ভেন্ডারের সাথে যখন কথা বলে তখন হয়তো, বা পাশে কেউ লাগিয়েছে ওনার পরিচিত, সেটা দেখে ওইভাবেই ওরা মানুষ এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, মানে দিন দিন এটা বাড়ছে। একজনকে দেখছে ভালো, তো 3 জন লাগাচ্ছে। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে যে এই প্রজেক্টের অনেকগুলো মেইন 3টে দিক। নাম্বার 1, এমপ্লয়মেন্ট জেনারেশন। কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, যেটা 2.5 বছরে 100 ক্রস করেনি। তো আজকে প্রায় লাস্ট 6 মান্থ 200-300 নাম্বার ইনস্টলেশন হয়ে গেছে, যখন থেকে সরকার পুরো ত্রিপুরার কথা বলছে। হ্যাঁ, পুরো ত্রিপুরাতে। আচ্ছা,
মোর অ্যাপ্রক্স 400 বা 400-এর উপরেই হবে আজকের দিনে। লাস্ট 4-5 মাসে কিন্তু প্রোগ্রেসটা এসছে, যখন থেকে আমাদের মাননীয় মন্ত্রী এটাকে প্রমোট করা শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে ওনার একটা বড় অবদান আছে এই প্রজেক্টে। তো সেই অবদানটা আপনারা হয়তো নাম্বারসে দেখবেন, কিন্তু আমি সেটাকে নাম্বারসে দেখব না। উনি যে প্রজেক্টটার মধ্যে স্পিড আপটা করেছেন, 100 থেকে যে 400 হয়েছে, ওনার কারণে যে 100টা প্লান্ট বসেছে, সেই 100টা প্লান্টে থেকে কতটুকু CO2 এমিশন কমেছে, আপনার পরিবেশে কতটুকু ইম্প্যাক্ট পড়েছে, সেটার জন্য আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট বা উনি গভর্নমেন্টে আছেন, তো প্রমোট তো গভর্নমেন্টের হয়ে প্রমোট তো করবেই, কিন্তু সেই প্রমোশনের কারণে কিন্তু আমাদের পরিবেশের অনেক অনেক লাভ হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে হয়তো 2-3% লোক টেকনিক্যাল বিষয়টা বুঝে তারা প্লান্টেশন করেছে, বা অন্যরা সরকারের উপর ভরসা রেখে বা আপনার উপর ভরসা রেখে প্লান্টেশনটা করেছে। একটু যদি সহজ সরল ভাষায় যদি একটু বোঝান, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, আমরা কিন্তু লাইভে রয়েছে, আপনারা প্রশ্ন করতে পারেন। বিশ্বজিৎ বাবু আমাদের সাথে রয়েছেন, তিনি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার। খুব সাধারণভাবে যদি আমরা দেখি যে এই যে প্রজেক্টটা বা এই প্রকল্পটা নিজের বাড়িতে করতে হলে বা সেই সোলার প্যানেলগুলি লাগাতে হলে, প্লান্টেশন করতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, বা কত টাকার প্রয়োজন রয়েছে, সরকার কত টাকা সাবসিডি দিচ্ছে? আচ্ছা, ফার্স্ট আমি অ্যাকচুয়ালি আগের তিনটে জিনিস আমি মিস করেছিলাম। সেটা হচ্ছে যে আমাকে আপনি কোশ্চেন করেছিলেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন কিভাবে হয়েছে। তো যেটা 2-2.5 বছরে যেটা 100 হয়েছে, আর 6 মাসে যেটা 300-400 ইনস্টল হয়েছে, তাহলে স্পিডটা বেড়েছে। এটার জন্য লেবার লেগেছে, প্রতিটা প্লান্ট ইনস্টল করার জন্য আমাদের লেবার লাগাতে হয়েছে। তারপরে এগুলোর মধ্যে অনেক ডকুমেন্টেশন হয়, যেহেতু গভর্নমেন্টের সাবসিডির ব্যাপার আছে এবং গভর্নমেন্টের প্রজেক্ট, তো গভর্নমেন্টের 1 টাকা নষ্ট হওয়া তো বোঝাই যায় কীরকম। তাহলে আমাদের কতটুকু সিরিয়াসলি ডকুমেন্টেশনগুলো করতে হয়, এবং হিউজ ডকুমেন্টেশন আছে। তো সেই ডকুমেন্টেশনের জন্য অনেক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, নর্মাল গ্রাজুয়েটও বা অ্যাকাউন্ট সেকশনও আছে, অ্যাকাউন্টসের লোক কাজ করছে। এবার আমরা যে প্যানেলগুলো কিনছি, ওই প্লান্টে অনেকগুলো লেবার, অনেকগুলো ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস, প্রত্যেকটা ডিভিশনে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। এই দুটো ছাড়াও আমরা কিন্তু মালটা ট্রান্সপোর্টে আনি, তাহলে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছিল, যে আমাদের কোল রিজার্ভ প্রায় শেষ হয়ে যাচ্ছে, ডিজেল শেষ হয়ে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর আমরা মোস্টলি এগুলোর উপরে ফুললি ডিপেন্ডেন্ট। আপনারা একটা জিনিস ভাবুন, আজকে আমরা সোলার লাগাচ্ছি না, ইন্টারেস্টেড না, বা প্রফিটের কথা ভাবছি, আমাদের নেক্সট জেনারেশনের কথা কিন্তু আমরা ভাবছি না। আপনি আপনার ছেলের কথা ভাবছেন যে আপনার ছেলের তো কোনো বিপদ হবে না, এবং আপনি পয়সা অনেক রোজগার করেছেন, ছেলের জন্য রেখে দিয়েছেন, কিন্তু ওর ছেলে বা ওর ছেলের ছেলে একটা সময় এমন আসবে যখন কিন্তু আমরা ডিজেল আর পাবো না, গ্যাস পাবো না, বা কোলও পাবো না। ইন দ্যাট কেস ওই সময় কি হতে যাচ্ছে আপনি ভাবুন। হয়তো আপনি জীবিত থাকবেন না, আপনার ছেলে জীবিত থাকবে না, আপনার বংশধর কিন্তু থাকবে, ও সাফার করবে। কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া কটা ট্রেন চলবে আজকে? উইদাউট ইলেকট্রিসিটি কয়টা হসপিটাল চালাতে পারবেন? ব্যাংক কি চলবে ইলেকট্রিসিটি ছাড়া? সোসাইটি কি বাঁচবে ইলেকট্রিসিটি ছাড়া? ফ্যান এসি ছাড়া আপনি থাকতে পারবেন? তাহলে শুধু পয়সার কথা, পয়সা না, আমরা পয়সার কথা ভাবছি, আমরা একটু স্বার্থপর, কিন্তু গভর্নমেন্ট সবার জন্য ভাবে। এজন্য গভর্নমেন্ট কিন্তু প্রজেক্টটা এনেছে পরিবেশের রক্ষার্থে। এই প্রজেক্টের যখন ইনোগ্রেশন হয়েছিল, তখন গভর্নমেন্ট চেয়েছিল যে 72 মিলিয়ন টন CO2 এমিশন কমাতে। আপনি ভাবুন, 72 মিলিয়ন টন CO2 কমে যাবে এই প্রজেক্ট যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়, এবং সরকার সেই হিসেবে অনেক চেষ্টাও করেছে। আমাদের ত্রিপুরা নর্থ ইস্ট এবং একটু সাইড হওয়াতে আমাদের এখানে প্রজেক্টটা আস্তে আস্তে অনেক ডিলে হয়ে গেছে, অলরেডি আমরা অনেক ডিলে করে ফেলেছি। তো ত্রিপুরা গভর্নমেন্ট থেকে 50,000-এর টার্গেটও দিয়েছিল যে আমরা 50,000 কমপ্লিট করব এই ত্রিপুরাতে, ছোট্ট ত্রিপুরাতে। হয়তোবা ত্রিপুরার মানুষের প্রতি অগাধ বিশ্বাস ছিল, বা ভেবেছিল যে মানুষ হয়তো এটাকে বুঝতে চাইবে, বুঝতে চেষ্টা করবে এবং সরকারের পাশে থাকবে। সরকারকে 50,000 যে টার্গেট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি,
সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো, বা সেই হিসাবে আমাদের মাননীয় মন্ত্রীও খুব চেষ্টা করে যাচ্ছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে 3 বছর হতে চললো, আমরা 500 ক্রস করতে পারিনি ত্রিপুরা থেকে, যেখানে সরকার বলছে 50,000 আমরা করব। তো আমাদের নলেজটা কোন জায়গাতে আছে, বা আমরা কি ভেবে এটা কি করছি, এটাও একটু ভাবার ব্যাপার। তো এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, যে গভর্নমেন্ট প্রজেক্টটা কেন দিচ্ছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে CO2 এমিশন, আর থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে ডিজেল বা গ্যাস শেষ হয়ে যাচ্ছে, সেজন্য এটা খুবই দরকার। আমি ব্যক্তিগতভাবেও অ্যাড করছি এটার মধ্যে। প্রায়ই আমাদের দেখা যায় ওয়ার সিচুয়েশান ইন্টারন্যাশনাল ইয়েতে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই সোলারটা অনেক উপকারে আসবে। ওই সময় ডিজেল আমাদের খুব দরকার, ডিজেল পেট্রোল ওই সময় আমাদের খুবই দরকার। আমরা ওইগুলো গাড়িতে ইউজ করলে হবে না। আর একটু ভাবুন, এখন আগরতলাতে বেরোলে কিন্তু ব্যাটারি স্কুটি পাওয়া যায়, ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়। তো গাড়িগুলো দেখবেন একদম সাউন্ডলেস, কিন্তু সাউন্ড খুব একটা ওইগুলোতে নেই। সাউন্ড পলিউশন বন্ধ করে দিয়েছে, তারপরে এয়ার পলিউশন বন্ধ করেছে, ওখান থেকে কোনো খারাপ গ্যাস বেরোচ্ছে না। আপনার পার কিলোমিটার যে কনজামশন পয়সা, ওটাও আপনাকে সেভিং করে দিচ্ছে। এবার বম্বে বা একটা মেট্রো সিটির কথা ভাবুন, সেখানে যদি 100% আমরা ইলেকট্রিক ভেহিকেলে যেতে পারি, তাহলে বম্বে বা কলকাতা এই ধরনের মেট্রো সিটিগুলো যদি ভাবেন, তাহলে আপনি কিছুটা হয়তো ফিল করতে পারবেন এটার ভয়াবহতাটা, যে আমরা কি ভয়াবহ জায়গাতে আছি, প্রতিদিন কি পরিমাণ নয়েজ পলিউশন, এয়ার পলিউশন হচ্ছে। তো আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব নেওয়া উচিত। শুধু মা বাবা ভগবান ছেলেদের জন্য সব করে এটা ভাবলে হবে না, শুধু আমার ছেলের কথা আমি ভাবলে চলবে না, ওর ছেলের কথাও ভাবতে হবে আমাকে, আমার ছেলের কথাও আমাকে ভাবতে হবে। আমি যে এসি ইউজ করছি, আমি যে আজকে গাড়ি ইউজ করছি, এই যে ডিজেল ইউজ করছি, সেটা আমার না, ভগবান সবার জন্য দিয়েছে। সেটা আমি শেষ করার জন্য দেইনি, আমার নেক্সট জেনারেশনের জন্য দিয়েছে, এর পরের জেনারেশনের জন্য দিয়েছে। কিন্তু আমি কিছু না ভেবে অন্ধের মতো এগুলো শেষ করে যাচ্ছি। আমি ভাবছি না আগামী দিন কি হতে চাচ্ছে। আপনার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, যে প্রশ্নটা করছিলাম, যে অনেক দর্শক বন্ধুরা হয়তো জানতে চাইছেন যে কিভাবে আপনারা সেই সোলার প্যানেলগুলি প্ল্যান্ট করবেন, বা কিভাবে করলে ভালো হবে। অনেকের হয়তো একটা মতামত থাকতে পারে যে হয়তো একটা হিউজ জায়গার প্রয়োজন রয়েছে, অনেকটা সেখানে টাকার প্রয়োজন। তো সে বিষয়টা যদি একটু সহজভাবে বোঝান শুরু থেকে, যে কি কি স্টেপ ফলো করে তারপর প্ল্যান্টেশনটা আপনারা করেন। ফার্স্ট বলি, সরকার আমাদের একটা সাবসিডি দিচ্ছে। 1 কিলোওয়াটের জন্য 33,000, 2 কিলোওয়াটের জন্য 66,000, 3 কিলোওয়াটের জন্য যেটা হচ্ছে সর্বোচ্চ 85,800 সাবসিডির। পরে এবার বলি, প্লান্ট বসানোর জন্য আমরা যে প্লান্ট সিলেকশন করব, কি করে বুঝবো যে আমরা কত কিলোওয়াটের প্লান্ট সিলেকশন করব। তো সেদিক থেকে বলবো, ধরুন আমার মান্থলি 100 ইউনিটের মতো কনজামশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 1 কিলোওয়াটের প্ল্যান্ট চুজ করব, কারণ 1 কিলোওয়াট থেকে মান্থলি আপনি 100 ইউনিট পেয়ে যাবেন। 1 কিলোওয়াট থেকে কি কম রয়েছে? না, কমও লাগাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রফিটেবল হবে না, হবেন না। বা 1 কিলোওয়াটও যদি লাগান, সেক্ষেত্রে প্রফিটটা অনেক কম। এবার আপনি 2 কিলোওয়াট যদি চুজ করেন, আপনার মান্থলি কনজামশন, ইলেকট্রিসিটি কনজামশন যদি মান্থলি ধরুন 200 ইউনিট কনজামশন হচ্ছে, এভারেজে আপনার প্রত্যেক মাসে 200 ইউনিট কনজামশন হচ্ছে, মানে ধরুন 1200-1300 টাকা এরকমের মধ্যে বিল আসছে, তখন আপনি 2 কিলোওয়াট চুজ করবেন। আপনি যদি 2 কিলোওয়াট চুজ করেন, 2 কিলোওয়াট প্ল্যান্ট থেকে এভারেজে আপনি 200 ইউনিট পাবেন। সেই 200 ইউনিট আপনার কনজামশন 200 ইউনিটই হচ্ছে মান্থলি, তাহলে আপনার বিল জিরো হয়ে যাবে। এবার আপনি যদি মান্থলি কনজামশন ধরুন 300 ইউনিট করে হচ্ছে, যার মূল্য ধরুন 2200-2300 টাকার মতো বিল আসছে, তখন আপনি 3 কিলোওয়াট চুজ করবেন। ইন দ্যাট কেস আপনার ইলেকট্রিসিটি বিল অলমোস্ট জিরো হয়ে যাবে। আমি যেই ডাটাগুলো বলছি সেগুলো সবগুলো অ্যাপ্রক্স। হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি বিল জিরো হয়ে যাবে, সেটা যদি একটু বোঝান কিভাবে। সাপোজ আমাদের সোলার প্ল্যান্টে কিন্তু ব্যাটারি নেই, কোনো ব্যাটারি সিস্টেম থাকবে না, এটা সম্পূর্ণ অন গ্রিডে কাজ করে। অন গ্রিড আর অফ গ্রিডের মানে হচ্ছে, যখন গ্রিড পাওয়ার, যেটা TSECL এর পাওয়ারটা, গ্রিড পাওয়ার যখন অফ থাকে, তখন যে ইনভার্টারটা চালু থাকবে সেটা অফ গ্রিড, যেটা ব্যাটারি দিয়ে হয়। আচ্ছা। আর আমাদেরটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গ্রিড পাওয়ার মানে TSECL এর পাওয়ারটা থাকবে বাড়িতে, ততক্ষণই আমার সোলার প্ল্যান্ট থেকে প্রোডাকশন বেরোবে।
সাপোজ ধরুন আপনার 6 কিলোওয়াটের একটা প্লান্ট আছে, মানে 6000 ওয়াটের একটা প্লান্ট আছে, ওয়াট পিক। তো 6 কিলোওয়াট পিক যে প্লান্ট, সেটা যদি সিঙ্গেল আপনি আপনার ঘরে ইউজ করেন বা একটা লাইট জ্বালালেন, তখন পুরোটা পাওয়ার ওই লাইটের মধ্যে আসবে, তখন এটা ড্যামেজ হতে পারে। তো ওই কারণে আমরা মোরওভার এক্সট্রা পাওয়ারটা কোথাও এক্সট্রা পাওয়ারটা নষ্ট হচ্ছে। তো অনগ্রিড সিস্টেমটা কি হয়, আমাদের যে ইনভার্টারটা, এটাকে বলে অনগ্রিড ইনভার্টার। ওই ইনভার্টারটা যখন গ্রিড কারেন্ট মানে টিএসিসিএল-এর কারেন্টটা যখন ইনভার্টারে পৌঁছায় এবং সেই মুহূর্তে যখন রোদ থাকে এবং ডিসি পাওয়ারটাও ইনভার্টারে এসে পৌঁছায়, তখন ফার্স্ট ও টিএসিসিএল-এর এসি কারেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো ফলো করবে, ভোল্টেজ, তারপরে ফ্রিকোয়েন্সি এটসেট্রা ফলো করে আমাদের যে সোলার থেকে ডিসি পাওয়ারটা আসছে সেটাকে এক্স্যাক্ট ওই সেম প্রপার্টিজ, যেটা টিএসিসিএল-এর যে এসি কারেন্টের যে প্রপার্টিগুলো আছে সেম প্রপার্টিতে মিলিয়ে দেবে, যেমন যমজ ভাইয়ের মতো বানিয়ে দেবে, বানিয়ে দুটোকে একসাথে জুড়ে দেবে। তো দুটো একসাথে জোড়া মানে হচ্ছে যে আমার এই মানে দুটো মিশে যাওয়া, যেমন দুটো মিনারেল ওয়াটারকে মিশিয়ে দিলে যেরকম হবে চেনা যাবে না, তো তখন দুটো কারেন্ট একসাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে সোলার কারেন্টটা প্রথমে আপনার বাড়িতে ঢুকতে চেষ্টা করবে। দিনের বেলা খুব একটা লাইট ফ্যান তো চলে না, তো যেটাই যতটুকু কনজাম্পশন হবার হবে, তারপর যেটা এক্সট্রা কারেন্ট প্রোডাকশন হতে থাকবে সেটা কন্টিনিউ টিএসিসিএল-এর কাছে এক্সপোর্ট হতে থাকবে। মানে আপনার যে প্রোডাকশনটা সেটা দিনের বেলা বলতে গেলে টিএসিসিএল-এর কাছে চলে যাচ্ছে, টিএসিসিএল সেটা মানে আমার বাড়িতে জেনারেট হওয়া সেই বিদ্যুৎটা চলে যাচ্ছে টিএসিসিএল-এর কাছে। আচ্ছা, তাহলে আপনাকে আর আলাদা করে ব্যাটারি কিনতে হলো না, যেটা 3 বছর পরে নষ্ট হলে বলবেন যে সোলারটা খারাপ। আসলে তো সোলারটা খারাপ না, আপনি ব্যাটারিটা চেঞ্জ তো করেন। আমার কি সেই সেখান থেকে কি আমাকে টাকা দেওয়া হবে যে এক্সপোর্ট করছে? হ্যাঁ, টাকাও দেওয়া হবে। তো এবার দিনের বেলা যে কারেন্টটা যত ইউনিট আপনি এক্সপোর্ট করছেন, এবার সন্ধ্যার পরে এই সোলার পাওয়ারটা আস্তে 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 ড্রপ করতে থাকে এবং আমাদের ঘরে কনজাম্পশন বাড়তে থাকে। যত কনজাম্পশন বাড়বে আস্তে আস্তে সেটা টিএসিসিএল এর লাইন থেকে ঢোকা শুরু হবে, আর যখন অন্ধকার হয়ে যাবে, সোলার বন্ধ হয়ে যাবে, টোটালটা টিএসিসিএল থেকে ঢুকবে। এবার আপনার মিটারে যখন দিনের বেলা পাওয়ারটা টিএসিসিএল এর কাছে যাচ্ছে, তখনও নোট ডাউন থাকবে যে কত ইউনিট আমি টিএসিসিএলকে দিচ্ছি বা টিএসিসিএল এর কাছে এক্সপোর্ট করছি। আর সন্ধ্যার পরে যেটা আমি ইউজ করছি বা দিনের বেলাও, যেমন এখন বর্ষাকাল হঠাৎ করে মেঘলা হয়ে গেলে সোলার ড্রপ করলো, মেইন পাওয়ার থেকে আমাদের ঘরে লাইট ফ্যান চলবে। দিনের বেলাও ঢুকতে পারে, রাত্রের বেলাও ঢুকতে পারে। এবার দিনের বেলা দেখুন, আমি সাপোজ ধরুন 10 ইউনিট আমি এক্সপোর্ট করেছি ডে টাইমে, তো রাত্রেবেলা আমার ইম্পোর্ট শুরু হলো টিএসিসিএল থেকে, আমি পাওয়ার কনজাম্পশন শুরু করলাম। তো দিনের বেলা আমি টিএসিসিএলকে 10 ইউনিট দিয়েছি, আপ টু 10 ইউনিট আমি যতক্ষণ পর্যন্ত আমার ঘরে 10 ইউনিট ঢুকবে সেটা ফ্রিতেই হবে, কারণ আমি দিনের বেলা টিএসিসিএলকে 10 ইউনিট দিয়ে রেখেছি। আচ্ছা, তো রাতের বেলা আমি 10 ইউনিট পর্যন্ত ফ্রি পেয়ে গেলাম। তাহলে 10 ইউনিট দিয়েছি, 10 ইউনিট নিয়েছি, বিল পুরো জিরো হয় না, কারণ এখানে মিটার রেন্ট থাকে 35। তো অলমোস্ট আমি ইউনিট হিসেবে বলছি, বিলটা জিরো হয়ে গেল। এবার আমি এমনও হলো যে দিনের বেলা আজকে ওয়েদার ভালো, আমি 15 ইউনিট দিয়ে দিয়েছি, আমার সোলার থেকে আজকে 15 ইউনিট জেনারেশন হয়েছে। আর রাতে আমি 11 ইউনিট কনজাম্পশন করেছি, ডে নাইট মিলে। টিএসিসিএল-এর পাওয়ার তো দিনেও মেঘলা থাকলে ঢুকতে পারে, ডে নাইট মিলে আমি দিয়েছি ধরুন 15 ইউনিট, আর নিয়েছি সাপোজ 11 বা 12 ইউনিট ধরলাম, তাহলে 3 ইউনিট আমি টিএসিসিএলকে এক্সট্রা দিয়ে রেখেছি। এবার এটা প্রত্যেক দিন যদি এরকম এক্সট্রা যেতে থাকে, মান্থে ধরুন 100 বা 200 ইউনিট হয়ে গেল, এটা প্রত্যেক মান্থ হচ্ছে, তখন আমরা সেই এক্সট্রা যে ইউনিটটা আছে মিনিমাম 3 মান্থ পিরিয়ড লাগবে। তারপর আমরা যদি একটা অ্যাপ্লিকেশন করি টিএসিসিএলকে যে আমার এই এক্সট্রা কারেন্টটা আমার আর প্রয়োজন হবে না, আপনি সেটা আমাকে টাকা দিয়ে দিন, তখন টিএসিসিএল আপনাকে 2 টাকা 65 পার ইউনিট করে পয়সা আপনাকে পেমেন্ট করে দেবে। আচ্ছা, আশা করছি যারা দর্শক বন্ধুরা আছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নিজেরা তো এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু তার পাশাপাশি আপনারা সেখানে বিদ্যুৎ নিগমকেও আপনারা সেই ইউনিটটা আপনারা বিক্রি করতে পারেন বা সেখান থেকে আপনারা টাকা নিতে পারেন বা সেটা আপনারাও ব্যবহার করতে পারেন পরবর্তী সময়। এটা তো গেল কিভাবে কাজ করে এই সোলার সিস্টেমটা। এবার হচ্ছে ক্রাইটেরিয়া কি কি থাকবে, যে কেউ যদি একজন আমাদের দর্শক বন্ধু ভেবে থাকে যে সে প্ল্যান্টেশন করবে বা আপনার সাথে যোগাযোগ করবে, এবার তাকে ঠিক কি কি করতে হবে, কতটা জায়গার প্রয়োজন, কিভাবে আপনারা প্ল্যান্টেশন করবেন, কতদিন লাগবে,
সেটা যদি একটু বলেন, বা কত টাকাটা কি থাকবে? ডিটেলসে প্রজেক্ট সম্পর্কে বুঝতে চান বা কিভাবে কাজ হয়, কি কি ইউজ হয়, যন্ত্রপাতিগুলো নিজের চোখে দেখতে চান, আমার একটা ফেসবুক পেজ আছে মহামায়া ট্রেডার্স। আপনি মহামায়া ট্রেডার্সের ফেসবুক পেজে গেলে প্রতিটা জিনিস আপনি ওইখানেও দেখতে পারবেন, এবং কতটুকু জায়গা লাগে, কী কী ক্রাইটেরিয়া আছে সবগুলো আমাদের ফেসবুক পেজেও দেখতে পারবেন। সরি, আপনার কোশ্চেনটা যে কি? হ্যাঁ, সেটাই ছিল যে তারা কি প্ল্যান্টেশনটা যে করবে কত টাকা লাগবে মিনিমাম, এবং কত টাকা তারা সাবসিডি পাবে? আমি বলি অ্যাপ্রক্স ধরুন পার কিলোওয়াট 75,000-এর মতো করে পার কিলোওয়াট কস্টিং আসে, প্লাস মাইনাসে আসে, কারণ এখানে যে আপনি যে জিনিসগুলো ইউজ করবেন, স্ট্রাকচারাল আছে বা প্যানেল আছে, ইনভার্টার আছে, ওইগুলোর কোয়ালিটির উপরে প্লাস মাইনাস হতে পারে। ওটা একটা টাইমে দিয়ে দিতে হবে টাকাগুলো? হ্যাঁ, ফুল অ্যামাউন্টে একসাথে দিয়ে দিতে হবে। এবার আপনি যদি সোলার পাওয়ার বসাতে ইচ্ছুক হন, তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার বাড়িতে যাবে, গিয়ে আপনি যদি চান জিরো ইনভেস্টমেন্টে করবেন, জিরো ইনভেস্টমেন্টেও করার সুযোগ করে দিয়েছি আমরা। আপনি যদি চান, যেটা ব্যাংক বলে যে 10% ডাউন পেমেন্ট দিতে, সেটা দিয়েও করতে পারেন। আর আপনি যদি চান যে আমি লোন নেব না, ক্যাশ টাকা দিয়ে করব, ক্যাশ টাকা দিয়েও করতে পারেন। আচ্ছা, তিনও ক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার বাড়িতে যাবে, রেজিস্ট্রেশন করিয়ে দেবে, যত পেপার ওয়ার্কস আছে, বা প্লান্ট ইনস্টল করার পরে প্লান্ট চালু করার জন্য টিএসিসিএলকে ইন্সপেকশনের জন্য ডাকতে হয়, টিএসিসিএলকে দিয়ে ইন্সপেকশন করাতে হয়, পেপার ওয়ার্কস সবগুলো চেক করাতে হয়, আমাদের ডিসিআর সার্টিফিকেট ইস্যু হয়, যেটা প্রথমে বললাম এই প্রজেক্টের একটা ভালো দিক রেখেছিল গভর্নমেন্ট, যে মেক ইন ইন্ডিয়ার মেটেরিয়াল ইউজ করতে হবে, আমরা ইন্ডিয়ার মেক মেটেরিয়াল ইউজ করতে হবে। তো সেটা ডিসিআর সার্টিফিকেট হয়, ডোমেস্টিক কন্টেন্ট যেটা রিকোয়ারমেন্ট, যেটা ওটার ডিসিআর সার্টিফিকেট ইস্যু করা হয়, সেগুলো আমরা টিএসিসিএলকে জমা দেব। তো এটা চালু করতে গেলে যা যা প্রয়োজনীয় করতে হয়, সাবসিডি আসা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যে 33,000 বা 66,000 বা 85,000 যেটাই সাবসিডি ঢুকবে, সেটা আসা পর্যন্ত যা যা করণীয় সবগুলো আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে করে দেবে। আচ্ছা, সাবসিডিটা যারা ক্লায়েন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে ঢুকবে? হ্যাঁ, সাবসিডি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে। আচ্ছা। আর যদি কেউ লোন করতে চায়, সেই লোনও আমরা করিয়ে দিতে পারি, এবং আমাদের রিপ্রেজেন্টেটিভই সেই লোনটা আপনাকে করিয়ে দেবে। আপনার কোথাও দৌড়াতে হবে না। আর একদিন অবশ্যই ব্যাংকে যেতে হয়, যেটা এগ্রিমেন্ট করার জন্য যেতে হয়, সেই একদিন আপনাকে ব্যাংকে যেতে হবে। বাকি সব কাজ আমাদের রিপ্রেজেন্টেটিভ সব কিছু করে দেবো, প্ল্যান্ট চালু হওয়া থেকে শুরু করে সাবসিডি আসা পর্যন্ত পুরোটাই আমাদের রিপ্রেজেন্টেটিভ করবে। তারপর প্ল্যান্ট ইনস্টলেশন পরে যদি কোনো কমপ্লিকেসি আসে, খুব একটা বেশি আসে না, কারণ এখানে মানে খুব একটা বেশি যন্ত্রপাতি নেই। প্যানেল আছে, সোলার প্যানেল আছে, যেটা আপনি আজকে থেকে হয়তো 10 বছর আগে বা 15 বছর আগে বা 20 বছর আগের প্যানেলও যদি নেন, দেখবেন এখনও ভালো আছে। প্যানেলগুলো কখনো খারাপ হয় না। 30 ইয়ার্সের প্রোডাকশন ওয়ারেন্টি দেওয়া আছে প্যানেলগুলোর। অর্থাৎ আপনি বলছেন যে 30 বছরের ওয়ারেন্টি পাবেন? 30 বছর 30 ইয়ার্সের প্যানেলের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা। তারপরে ইনভার্টারের জন্য 8 বছরের ওয়ারেন্টিও আছে, বা 10 বছরেরও ওয়ারেন্টি আছে, 25 বছরের ওয়ারেন্টি আছে। রেটও একটু আপ ডাউন করে এটার উপরে। তো আপনি যে সাপোজ ধরুন 25 বছরের ইনভার্টারটা নিলেন, 30 ইয়ার্সের প্যানেল ওয়ারেন্টি নিলেন, তাহলে এরপরে নষ্ট হওয়ার মতো তো কিছু নেই। এবার ওয়ারিং এর মধ্যে লোকালি যখন ম্যানমেড ওয়ারিং হয়, সেখানে কিছু কিছু ছোটোখাটো প্রবলেম আসতে পারে। যেহেতু ডিসি খুব হাই পাওয়ার, ওইখানে যদি লুজ কানেকশন থাকে, সেখানে কানেক্টারগুলো জ্বলে যায়। আমাদের কিছু মিস্ত্রির ভুলের কারণে কিছু প্লান্টে এই ধরনের কমপ্লিকেসি এসছে। যেই প্লান্টে এসছে, ওইখানে একই প্লান্টে হয়তো বারবার পরপর 2-3 দিনই এসছে। তো বোঝা গেল যে ওই মিস্ত্রিটা, স্পেশালি ওই মিস্ত্রি যেগুলো করেছে, ওইগুলোর মধ্যে প্রবলেম এসেছিলো 3-4টা। ইভেন একটাতে আমি এতবার চেঞ্জ করেছি, তারপর আমি ফুল ওয়ারিংটা অন্য মিস্ত্রিকে দিয়ে করিয়ে দিয়েছি। কতটা সময় সেখানে লাগে পুরো প্ল্যান্টেশন করতে? প্ল্যান্টেশনে আমাদের জন্য আমার প্ল্যান্টেশনের টোটাল ইরেকশনের কাজ করতে 1 দিন সময় লাগে। আচ্ছা। আর কিছু ব্যাংক 1 দিনেও দেয়, কিছু ব্যাংক 6-7 দিনও লাগায়, কিছু ব্যাংক 15 দিনও ঘুরায়, কিছু কিছু আছে 30 দিনও ঘুরায়, বা গেলে রেসপন্স করে না। তো আমরা চেষ্টা করি যে সিলেক্টিভ ব্যাংকে দিয়ে দিতে, যেই সব ব্যাংক প্রজেক্টের জন্য ভালো মানে পজিটিভলি রেসপন্স করে। ইন দ্যাট কেস কিছু কিছু ব্যাংক আছে, যেমন নাম বলে যাই হোক, নামটা বলছি না, কিছু কিছু ব্যাংক খুবই ভালো, আপনার সকালে আমরা জমা করেছি, বিকেলের মধ্যে লোন ডিসবার্স করে দিয়েছে। কিছু ব্যাংক 15 দিনও লাগায়, কিছু 1 মাসও লাগায়। আর কিছু কিছু আছে যে
মানে নিজের পাওয়ার কিছুটা দেখানোর সময়, কিছু ব্যাংক আচ্ছা। কিন্তু পাওয়ার দেখানোর জন্য আমাদের ঘুরায়। অর্থাৎ আপনারা জিরো সেটা- ইনভেস্টমেন্টে করতে পারছেন, লোন নিয়ে করতে পারছেন, বা পুরো ক্যাশ, সব অপশন আছে আপনার সব কাছে। অপশন আপনার কাছে রয়েছে। একেবারে আলোচনার আমরা শেষে রয়েছি, একেবারে শেষ প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, আপনি বলেই দিলেন যে কিভাবে সেটা কাজ করছে বা লাইফ টাইমের জন্য রয়েছে কিনা, কি কি ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে, সেটা আমরা সবটাই জানলাম। এবার আপনার সাথে যোগাযোগ করার জন্য বা প্ল্যান্টেশন করতে হলে কি কি সেখানে করতে হবে, যা দর্শকরা দেখছেন সে বিষয়ে যদি বলেন। আমি একটা পয়েন্ট মিস করেছিলাম, সেটা হচ্ছে কতটুকু জায়গা লাগতে পারে পার কিলোওয়াটে। তো আমি বলি 1 কিলোওয়াটের জন্য আমাদের যে প্যানেলগুলো থাকে 535, 545 বা 565 বা টপকন যেটা বলেছিলাম সেটা 575 থাকে। তো পার কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, তাহলে 1 কিলোওয়াটের জন্য আমার দুটো প্যানেল লাগবে। তো আপনি 2 কিলোওয়াট করলে 4টা প্যানেল লাগবে, 3 কিলোওয়াট করলে 6টা, 4 কিলোওয়াট করলে 8টা প্যানেল লাগবে। বা আপনি যদি যখন টপকনে ইউজ করতে যাবেন তখন 4 কিলোওয়াটে 7টা দিয়েও হয়। তো স্পেসের জন্য একটা প্যানেল লেংথ হচ্ছে 7.5 ফুট আর পাশে হচ্ছে 4 ফুট। তো বাকি এবার আপনি নিজেও ঘরে বসে হিসাবটা করতে পারেন যে 1 কিলোওয়াটের জন্য দুটো করে প্যানেল যদি লাগে এবং প্রত্যেকটা প্যানেলের লেংথ 7.5 ফুট, পাশে যদি 4 ফুট হয় তাহলে কতটুকু জায়গা লাগতে পারে। আর একেবারে শেষ কমেন্ট কি করতে চাইবেন যারা দেখছেন? শেষ কমেন্ট আমি যেটা প্রথমেই বলছিলাম যে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট শুরু করেছিল পরিবেশের কথা ভেবে, পরিবেশের ভালোর জন্য, CO2 এমিশন কমানোর জন্য। আমাদের যে ডিজেল বা এই পেট্রোল বা কয়লার কোল রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, সেই থেকে বাঁচার জন্য। আগামী দিনে যে ভয়ঙ্কর পরিস্থিতির আমরা মোকাবেলা করতে যাচ্ছি, প্রথম থেকে আজকে থেকেই যাতে সেখানে গভর্নমেন্ট প্রিকশনারি ব্যবস্থা নিতে পারে, এই জন্য গভর্নমেন্ট খুবই চেষ্টা করছে। তো আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে প্রজেক্টটা সত্যি খুব ভালো, সেখানে নষ্ট হওয়ার খুব একটা বেশি কিছুই নাই নষ্ট হওয়ার মতো। আপনার ইনভার্টার খারাপ হলে সেটা রিপেয়ার করা যায়, বা ইনভার্টার আপনার ওয়ারেন্টি পিরিয়ডেও থাকে, আপনি 25 বছরের ওয়ারেন্টিটাও নিতে পারেন, তখন 25 বছর আপনার জন্য নিশ্চিন্ত হয়ে গেল। তো আপনি একটু ভাবুন, আমার ব্যক্তিগতভাবে আমার খুব খারাপই লাগে। যেমন আমি একটা উদ্যোগ নিয়েছি যেটা 100, যখন আমার 100 কমপ্লিট হচ্ছে এবং সেটা আপলোডিং, কিছু পেপার ওয়ার্কসের জন্য বাকি আছে, আপলোডিংয়ের পরে আমি কিন্তু 100 প্লান্টেশন করব। প্রত্যেকটা প্লান্ট প্রতিটা কনজিউমারের নাম দিয়ে সেটা ব্যারিকেড করে ফটো তুলে প্রত্যেকটা কনজিউমারকে পাঠিয়ে দেওয়া হবে এবং চেষ্টা করা হবে যে কনজিউমারের অ্যাক্সেসের মধ্যে যাতে প্ল্যানটা থাকে। তাহলে আমরা তো ওই প্ল্যান্টের জন্য অবশ্যই দেখাশোনা করব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব। আমাদের সাথে সাথে কিন্তু কনজিউমারকেও সেই দায়িত্বটা নিতে হবে। আপনি একটু ভাবুন, আপনাকে আমি এটা বলে দিচ্ছি যে আপনার প্রফিট হবে। এই প্ল্যান্ট বসানোর পরে কারোর 1 টাকা লস হবে না, 1 পয়সা লস হবে না। এটা নিয়ে কোশ্চেন হয় বা এটা নিয়ে আপনারা ভাবছেন, চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন অ্যাকচুয়ালি, যে এমন না হয় যে প্ল্যানটা আমাকে লস করিয়ে দেয়। কখনোই আপনাকে লস করবে না। আপনি চাইলে আমি 30 ইয়ার্সের আলাদা করে 30 ইয়ার্স বা 25 ইয়ার্সের আলাদা করে কোর্টে এগ্রিমেন্ট করে দিতে পারে যে আপনার যাতে লস না হয় সেটা আমি দেখব। আপনার 1 পয়সা লস হবে না, এটার গ্যারান্টি আমি দিতে পারবো। এবার আপনার যদি লস না হয় তাহলে আপনার এই প্ল্যান্ট থেকে প্রতিদিন যে পরিমাণ, যেমন একটা প্ল্যান্ট থেকে, আজকে আমাকে একজন কনজিউমার কল করেছিল, যে বললাম না যে 2% হয়তো থাকে যারা নলেজে রাখে, উনি খুব সোলার নিয়ে ইন্টারেস্টেড, উনি নিজে থেকেই কল করেছেন, আমাকে বলছেন যে আমার আজকে 18 ইউনিট জেনারেট হয়েছে, যেখানে 17.9 কেজি CO2 এমিশন কমেছে। উনি আমাকে স্পেশালি ওই কথাটা বলার জন্য কল করেছেন, মানে উনি মন থেকে খুব খুশি হচ্ছেন যে আমিও সমাজের জন্য কিছুটা কন্ট্রিবিউট করলাম, শুধু প্রফিটের কথা ভেবে আমি প্ল্যানটা করিনি। তো আমারও রিকোয়েস্ট থাকবে যে শুধু প্রফিটের জন্য না, আপনি আপনার ফিউচারের কথা ভাবুন, আপনার নেক্সট জেনারেশনের ফিউচারের কথা ভেবেও প্ল্যানটা লাগাতে পারেন। আর আপনার যদি কোনো দুশ্চিন্তা সত্যিই থেকে থাকে, এখন দুশ্চিন্তা থাকা আর কুচিন্তা থাকার মধ্যে তফাৎ আছে। কুচিন্তা থাকলে আমার কিছু করার থাকবে না, বাট আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে, কুচিন্তাকে আমি দূর করতে পারবো না। আপনার আশেপাশে নেগেটিভ বলার জন্য যারা হয়তো রোজভ্যালির এজেন্ট ছিল, ওরাও কিন্তু বলে সোলার ভালো না। BS6 আসার পরে আমাদের রোডের যে মিস্ত্রিগুলো গাড়ি ঠিক করতো, ওরা বলতো BS6 ভালো না। তো সায়েন্টিস্ট থেকে ওরা বেশি জানে। তো এসব কুচিন্তা আমার পক্ষে সলভ করা সম্ভব না। বাট দুশ্চিন্তা যদি থাকে, আপনি আমার সাথে নোটারি এগ্রিমেন্ট করে নিন
যে আমার প্ল্যান্টে যা ইনভেস্টমেন্ট হবে সেটা সুদে আসলে আমার কাছে রিটার্ন আসবে, আমার কোনো নুকসান হবে না। বা একটা অ্যামাউন্ট যে 50,000, 1 লাখ, কারণ সোলার থেকে আপনি সর্বোচ্চ 5 লাখ থেকে 40 লাখ পর্যন্ত এই প্রজেক্টে যে সোলার প্ল্যান্টগুলো হচ্ছে সেখানে 5 লাখ থেকে 40 লাখ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক কিছুই আসতে পারে, আজকে থেকে কিছুদিন 5 বছর 10 বছর পরে বড় কোনো দুর্যোগও আসতে পারে। তো এই জন্য আমি আপনাকে এটা গ্যারান্টি দেবো না যে আমি 40 লাখ আপনাকে প্রফিট করিয়ে দেবো, বাট আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আপনার 10-20 হাজার টাকা প্রফিট হবে, এর কম হবে না। আপনি 50,000-এর একটা প্রফিট নিয়ে আমার সাথে নোটারি এগ্রিমেন্ট করুন, আমি এই প্ল্যান 30 বছর পর্যন্ত যেভাবে হোক আমারটা আমি দেখব, আপনার এই টাকা পর্যন্ত প্রফিট আমি তুলে তারপর প্ল্যান্টের দায়িত্ব আপনাকে আমি ছেড়ে দেবো, যে এবার আপনি প্ল্যানটা দেখে রাখুন। কারণ আপনার যা ইনভেস্টমেন্ট ছিল তা আমি পূরণ করে দিয়েছি, আপনাকে প্রফিটও দেখিয়ে দিয়েছি, এখন থেকে প্রফিট আসছে প্রত্যেক মাসে। এবার আপনিও কিছু দায়িত্ব নিন, কারণ এটার প্রফিটটা, ইনকামটা আপনি নিচ্ছেন। একেবারে তো এটা শুধু আমাকে একা ভাবলে হবে না। আমি যে প্লান্টেশন করব সেটার জন্য আমি জানি বহু লোকে অনেক কথা বলবে যে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি, কিন্তু আমাকে কিন্তু কেউ বলেনি আমার পকেটের পয়সা, আমার সেভিংসের পয়সা, আমার যতগুলো কনজিউমার আমি ইনস্টল করেছি একটা কনজিউমারও কিন্তু আমাকে বলেনি যে আপনার এখান থেকে যা প্রফিট হয়েছে তা আপনি নিজে রাখতে পারবেন না, আপনি সমাজের জন্য লাগাতে হবে, কেউ বলেনি। আমি নিজে সিলেক্ট করেছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার কষ্টের টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার সেভিংসের টাকা। এমনও হয়েছে অনেকদিন আমি হয়তো, সত্যি কথা কি, আজকেও আমি সারাদিন খাওয়া দাওয়া করতে পারিনি, তো বহুদিন আমি না খেয়েও থাকি, এত কষ্টের টাকা, সেটা আমি গাছ লাগিয়ে, ইভেন এটাও বলছি যে 100 কনজিউমারের 100 গাছ আমি টিকাতে পারবো না, আমি ভালো জানি, তাহলে 100 লাগালে আমার হবে না। 100 আমি কনজিউমারের নাম দিয়ে লাগাবো, এর বাইরেও 100 বা 150 বা 200 হতে পারে, যেটা আমার সুবিধা হয়, আমার সামর্থ্য থাকে, এর বাইরেও এক্সট্রা আমি অবশ্যই লাগাবো। সেটা আপনারা আমার ফেসবুক পেজে রেগুলার দেখতে পারবেন। আমি তো মিথ্যে কথা বল, আমি এই প্রজেক্ট সম্পর্কে যখন ডিসকাশন করার কথা হলো নিউজ চ্যানেলে, আমি কিন্তু একটা কথা বলেছি যে আমি লাইভে আসব, আমি রেকর্ডেড লাইনে যাব না। যদি মিথ্যে বলে থাকি এখানেই বলে থাকবো, যদি সত্যি বলে থাকি এখানেই বলবো। আজকে যেটা বলছি যে 30 ইয়ার্সের গ্যারেন্টি আমি দিচ্ছি, আপনার পয়সা লস হবে না, সেটা আপনি আমার সাথে এগ্রিমেন্ট করে নিন। তারপর যেটা গাছ লাগানো, সবগুলো আমি নিজের থেকে, মন থেকে, নিজের মতো করে করছি। আমি লাস্ট 6 মান্থ আমার যে নাম্বার অফ কমপ্লিশন বাকি ভেন্ডার থেকে অনেক স্পিড আপ, আমার অনেক আগে অনেক ভেন্ডার আছে। আজকে আমি ত্রিপুরার মধ্যে অলমোস্ট 2nd পজিশনে আছি। তো এটা আমার উৎসাহের জন্য আমি করেছি, কখনো লাভও হয়েছে, কখনো লসও হয়েছে, কিন্তু আমি ফটাফট ওখান থেকে করে প্ল্যানটা করে এসেছি। এবং আমি আজকে হয়তো আমার সেই ফিলিংসটা নাও আসতে পারে, আপনাদেরও আজকে মাথার মধ্যে, যারা ইনস্টল করে ফেলেছেন ওদের মাথার মধ্যে কিন্তু একটা টেনশন আছে, আমি ইনভেস্ট করেছি, আমার প্রফিট আসবে কিনা। সেই টেনশনের জন্য হয়তো আপনি ফিল করতে পারবেন না যে আপনি সমাজের জন্য, এই পরিবেশের জন্য কতটুকু উপকার করেছেন। আপনি 6-7 বছর যাক, যখন আপনার আর্নিং শুরু হবে, আপনার মনে সেই শান্তিটা আসবে না, তখন একটু হলেও আপনি ভাববেন যে আমি এই প্ল্যান্ট বসিয়ে কতটুকু CO2 এমিশন কমিয়েছি, পরিবেশের কতটুকু উপকার করেছি। একেবারে হয়তো সেই যারা দর্শকরা হয়তো এই নিয়ে চিন্তা করবেন, তারা যোগাযোগ করবেন আপনার সাথে। বিশ্বজিৎ দাস আমাদের সাথে ছিলেন, মহামায়া ট্রেডার্সের কর্ণধার, যিনি PM সূর্যঘর যে যোজনা, মুফত বিজলি যোজনা, সেই যোজনার প্ল্যান্টেশনের কাজ করছেন। ইতিমধ্যে 100টি প্ল্যান্টেশন কমপ্লিট হওয়ার পথে। আজকের যে আলোচনা, সেই স্বল্প আলোচনার মধ্যে হয়তো অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে, তো সেই প্রশ্ন কিভাবে আপনারা তার উত্তর পাবেন, অবশ্যই আপনারা মহামায়া ট্রেডার্সের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমরা আশা রাখছি দর্শক বন্ধুরা অনেক কিছুই জানলেন এই বিষয় নিয়ে। আবার আমি ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ দাস মহোদয়কে আমাদের সাথে থাকার জন্য এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমিও লাস্ট কথা বলে শেষ করব যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমার ফেসবুক পেজে যান, ফেসবুক পেজ থেকে লার্নিং ভিডিও অনেক দেয়া আছে, ওইগুলো থেকেও আপনারা পুরোটা ডিটেলস পেয়ে যাবেন। এবং আমার ফোন নাম্বারও এখানে দেয়া আছে, আপনারা আমাকে কল করে আমার সাথে কথাও বলতে পারেন। আর একটা রিকোয়েস্ট রাখবো, যাদের সাথে কাজ করেছি খুব কম, যেখানে আমি মনের পেয়েছি, 1-2 জন যারা সোলার সম্পর্কে জানে, তো আশা রাখবো যে আগামী দিনে আমার কাছে যারা আসবেন, এই প্রজেক্টটা ভালো করে ভিডিওগুলো দেখে ভালো পজিটিভ ভাইবস নিয়ে আসবেন।
সমাজের কথা ভেবে আসবেন। প্রফিট সেটা আমার উপরে ছেড়ে দেবেন, আপনার যদি বিশ্বাস না হয় আমি নোটারিও করে দিতে পারি, বাট কাইন্ডলি পরিবেশের কথা ভেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই নিজের কিছু তো সমাজের জন্য করুন, এটা ভেবে অবশ্যই সোলার প্ল্যান্ট ইনস্টল করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ বাবুকে এবং ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের আলোচনায় থাকার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন।